মাত্র ২,০০০ টাকায় কি বিমান ভ্রমণ সম্ভব? একটু বুদ্ধি খাটালে আর প্ল্যান করলে অবশ্যই সম্ভব। টেকনিক্যালি প্রায় বাসের সমান ভাড়ায় বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম আকাশপথে বিমান বাংলাদেশের প্রায় ৩৫০ কোটি টাকা দামের বিমানে কিভাবে মাত্র ২,০০০ টাকার মাঝেই ভ্রমণ সম্ভব, ঘুরিফিরি খাইদের আজকের ভিডিওতে আমরা তা দেখিয়েছি। জীবনে অন্তত একটি বারের জন্য হলেও যাদের আকাশে ওড়ার স্বপ্ন, এই ভিডিওটা দেখলেই হয়তোবা তা পূরণ করা সম্ভব। শুধুমাত্র ২,০০০ টাকার মাঝে বিমান ভ্রমণ নয়, একেবারে ফ্রিতে বিমান বাংলাদেশের নিজস্ব বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় প্রায় ৫০ কিলোমিটার পথ কিভাবে আমরা ভ্রমণ করে এয়ারপোর্টে এসেছি বা আপনারাও ভ্রমণ করতে পারবেন তা এই ভিডিওতে দেখানো হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ এয়ারপোর্টগুলোর বর্তমান অবস্থা এবং অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রেও ফ্রি ভরপেট বুফে খাবার কিভাবে খাবেন, ভিআইপি না হয়েও এক্সট্রা বেশ কিছু সুযোগ সুবিধা কিভাবে পাবেন তাও এই ভিডিওতে রয়েছে। এই ভিডিওটি আমরা সম্পূর্ণ স্পন্সর মুক্ত রেখেছি, তাই একেবারে বায়াস না হয়ে যাহা সত্য তাহাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো চলুন দেখতে থাকি আজকে মাত্র ২,০০০ টাকায় বিমান ভ্রমণের স্বপ্ন পূরণ। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভিডিওর প্রথম অংশে আমাদের বিমান ভ্রমণের অভিজ্ঞতা এবং বিমান ভ্রমণ, মাঝে এয়ারপোর্টে কিভাবে ফ্রি বুফে খাবেন তার উপায়, এবং সব শেষে সস্তায় কিভাবে কারো সাহায্য ছাড়াই মোবাইলে আমরা প্লেনের টিকিট কাটি তা আপনাদের দেখাবো। বিমান বাংলাদেশের বহরে ২০২০ সালের শেষে যুক্ত হওয়া ধ্রুবতারা নামের এই বিমানটি আজকে আমাদের ভ্রমণ সঙ্গী। বাংলাদেশের অন্যান্য বিমানের তুলনায় এটিকে প্রায় নতুনই বলা চলে। প্রায় ৩৫০ কোটি টাকা দামের এই ধ্রুবতারায় আমাদের যাত্রা হবে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার আকাশপথ। আকাশ যাত্রায় বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের প্রধান ভরসা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এবং রাজশাহী বিমানবন্দর। একটু বলে রাখা ভালো, ঢাকা থেকে আমি এসেছিলাম রংপুরে, এখন আবার ফিরে যাচ্ছি ঢাকায়। বিমানে চড়তে অ্যাকচুয়ালি আমাকে রংপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সৈয়দপুর এয়ারপোর্টে যেতে হবে। এক্ষেত্রে ভরসা লোকাল বাস অথবা বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির ভাড়া করা মাইক্রোবাস। এয়ারলাইন্স কোম্পানিগুলো মাইক্রোবাস সার্ভিসের জন্য জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত চার্জ নিয়ে থাকেন। এদিক দিয়ে একমাত্র ব্যতিক্রম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা এই সার্ভিস দিতে বিমানের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা পয়সাই নিয়ে থাকেন না। বিমানের যাত্রী হলে শুধুমাত্র বিমানের টিকিট কাটলেই একেবারে ফ্রিতে আপনারা এই সার্ভিস পেতে পারেন। এখানে হচ্ছে যে আমরা যারা হচ্ছে কি আজকে এখান থেকে সৈয়দপুরে যাব তাদের জাস্ট হচ্ছে লিস্টটা নেওয়া হয় এখান থেকে, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এমনি তো আমাদেরকে এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না যারা বিমান বাংলাদেশে যাত্রী হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটু বিমান বাংলাদেশের বাসের রিভিউ দেই। উপর দিয়ে দক্ষিণ কোরিয়ার হুন্ডাই কোম্পানির সিল মারা এই কপি ক্যাট বাসে বিলাসবহুল মানের যাত্রী সুবিধা পাওয়ার আশা যদি করে থাকেন, ভুল হবে ভাই, ভুল হবে। তবে আমরা যতটুকু পেয়েছি আমার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করলেন, ঠিক আছে। আর একটু আগ পর্যন্ত আগায় দিবেন না? আচ্ছা, আমরা যদি দেখি www.bimanairlines.com, গাড়ির লোগো কিন্তু হুন্ডাইয়ের, যাই হোক, কিন্তু মজার বিষয় গাড়িটা হচ্ছে টাটার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। থ্যাংক ইউ চুমকি, ভালো থেকো।
আমাদের বাস উঠে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। বাস ছাড়ার অফিসিয়াল টাইম হচ্ছে 10টা 25 আর আমাদের ফ্লাইট ধরার সময় হচ্ছে 12টা 25। তো দেখা যাক কতক্ষণের মাঝে আমরা সৈয়দপুরে পৌঁছাতে পারি। নয়েস বেশ ভালোই নয়েস। তীব্র গরমে বাসের শক্তিশালী এসির কনকনে ঠান্ডা হাওয়া আমাকে বেশ প্রশান্তি দিচ্ছিল। বাসের স্টাফ এবং ড্রাইভার সবার ব্যবহার ভালো ছিল, ড্রাইভিংও ছিল পেশাদার। তবে একটা সমস্যা, একটা সিট এসির লিক করা পানিতে পুরো ভেসে যাচ্ছিল। হুন্ডাই সিলমারা টাটা কোম্পানির বাসে এরকম কাহিনী হতেই পারে, এটাই স্বাভাবিক। ফ্রিতে এসি বাস সার্ভিস পেয়েছি, তাতেই আমি মহা খুশি। ফ্রি বাস সার্ভিস হিসেবে বিমানের এই বাস আমার কাছে পাবে 10-এ 8। বিমান ছাড়ার প্রায় 1 ঘন্টা আগেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। অনলাইন টিকিট কাটার সময় আমাদের যে মেইল দেওয়া হয়েছিল বা SMS দেওয়া হয়েছিল সেটি দেখিয়ে বিমানবন্দরে আমরা প্রবেশ করি এবং বোর্ডিং কার্ড নিয়ে নিই। এখানে বেশ কিছু অম্ল মধুর ঘটনা ঘটেছিল, সেগুলো না হয় পরেই বলি। এই যে দেখুন, চলে এসেছে আমাদের আজকের বিমান। আচ্ছা, দূরে দেখা যাচ্ছে আমাদের প্লেন, খুবই সুন্দর, অসাধারণ। আসসালামু আলাইকুম। Sir, welcome on board row number 15 on 15. your left-hand side. Thank you. Thanks a You're lot. welcome. লেফট হ্যান্ড সাইড। Yes. আমরা এগিয়ে যাচ্ছি 15A। এক্সকিউজ মি ভাইয়া, জানালার পাশে সিটটা আমার। আচ্ছা, আমরা সবাই উঠে গিয়েছি প্লেনের মধ্যে। তো একেবারে ভরপুর প্লেন। আর এটা ছিল হচ্ছে গিয়ে আমার বোর্ডিং কার্ড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমেই হচ্ছে গিয়ে আমি যে আসলে এই প্লেনের যাত্রী সেটার প্রমাণপত্র হচ্ছে এই জিনিসটা। আর তার সাথে পেছনের অংশে যে অংশটুকু ছিল সেটা হচ্ছে গিয়ে আমার যে লাগেজ আছে সেই লাগেজের আমার যে মালিকানা আছে সেটার প্রমাণপত্র। আর আমরা আজকে উঠেছি বোম্বার্ডিয়া Q400 সিরিজের একটা বিমানে। এটা মেইনলি হচ্ছে ক্যানাডিয়ান একটা কোম্পানির তৈরি বিমান এবং এর ধারণ ক্ষমতা সাধারণত বলা হয় 67 থেকে 90-এর মধ্যে। আমার যদি ভুল না হয়ে থাকে, আমার ভুল হলে আপনারা আমাকে কারেক্ট করে দিতে পারেন। তবে আমি যতটুকু জানি বোম্বার্ডিয়ার হচ্ছে Q300 সিরিজের বিমান রয়েছে, Q200 সিরিজের বিমান রয়েছে, আর এটা হচ্ছে Q400 সিরিজের বিমান। এটা হচ্ছে আমাদের নিরাপত্তা নির্দেশনাবলী। এখানে যদি আমরা দেখি কি কি লেখা আছে, তো এখানে হচ্ছে টেক অফ, ল্যান্ডিং, অক্সিজেন, লাগেজ এবং ওয়াশরুমে হচ্ছে গিয়ে সিগারেট খাওয়া যাবে না, এবং আমাদের সিট বেল্টের যে বিষয়টা সেই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে রাখা হয়েছে। বিমান আর কিছুক্ষণের মাঝেই আকাশে উড়ে যাবে, তাই সিট বেল্ট সঠিকভাবে বেঁধে নেওয়াটা জরুরি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন কামাল ও তার সকল ক্রুদের পক্ষ থেকে আমি ফ্লাইট স্টিউয়ার্ডেস মুগ্ধ ঢাকার পথে BD494 নম্বর ফ্লাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো। বিমান যখন আকাশে টেক অফ করে তখন তার স্পিড কতই থাকে বা কত গতিতে বিমান চলাচল করে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি 200 কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের বিমান আকাশে উড়ে গেল। আস্তে আস্তে আমাদের বিমান উঁচু থেকে উঁচুতে উঠছে। প্লেন কত গতিতে টেক অফ করে এটা নিজ হাতে মাপতে পেরে আমি মহা খুশি। নিজেকে নিউটন মনে হচ্ছিল। 302 কিলোমিটার পার আওয়ার।
308 কিলোমিটার পার আওয়ারে আমরা ছুটতেছি। এর মাঝে আকাশের মেঘ চিরে আমরা বেশ অনেকটাই উপরে উঠে গেলাম। নিচের বাড়িঘর রাস্তাগুলোকে তখন অতি ক্ষুদ্র মনে হচ্ছিল। আমরা এখন প্রায় 10,000 ফিট উপরে রয়েছি। আমাদের নিচে হচ্ছে একেবারে সাদা শুভ্র মেঘ দেখা যাচ্ছে। সেই মেঘগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং প্লেনের যে সাউন্ড, যে নয়েজ, সেই বিষয়টা আপনারা এনজয় করুন। এর মাঝেই ফ্লাইট স্টুয়ার্ড আমাদের খাবার সরবরাহ করতে লাগলেন। ব্যক্তিগতভাবে আমি বিমানের খাবারের বিশাল ভক্ত। অন্যান্য বিদেশি বাজেট এয়ারলাইন্সের তুলনায় বিমানের খাবারের স্বাদ অনেক ভালো। আমাদের যে ফুড বক্স দেওয়া হয় সেখানে একটা পেপার ন্যাপকিন, 2 স্লাইস ফ্রুট কেক, আমার খুবই প্রিয় BFCCর ম্যাঙ্গো বার এবং 250 ml একটা পানির বোতল ছিল। 2000 টাকার টিকিটের মাঝে এই খাবার পেয়ে আমার ভাই কোনো অভিযোগ নাই। ভাইয়া আপনার নামটা যদি বলতেন ভাইয়া। মাকসুদ ভাই। মাকসুদ ভাই, কেমন লাগলো প্লেনের হচ্ছে ফুড? চাইলে একটু আরো ভালো মানের খাবার দিতে পারে। আচ্ছা, যদিও অনেক আগে ভালো খাবার দিত, লাস্ট এই করোনার পর থেকে মানে খাবারের মানটা চেঞ্জ, মানে কোয়ালিটি চেঞ্জ, সব কিছু চেঞ্জ আসছে। মাঝখানে তো শুধু করোনার সময় খাওয়াই বন্ধ ছিল। হ্যাঁ, করোনার পরে এই যে খাবারটা চালু করছে। এই কোয়ালিটিটা ইমপ্রুভ করলে হয়, একটু খাবার মানটা একটু ভালো দিলে হয়। সর্বসা করলে আপনি দেখেন এখানে 100 টাকার উপরে খাবার আছে কিনা দেখেন তো, 100 টাকার উপরে খাবার নাই। তারপর কিছু করার নাই, কর্তৃপক্ষ যদি একটু মনোভাব পরিবর্তন না করে তাহলে হবে না, যাতে হিসেবে মান বাড়াইতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। যদিও আমার সহযাত্রী আমার মতের সাথে ভিন্ন মত পোষণ করেছিলেন, তার মতামতের প্রতি আমি শতভাগ শ্রদ্ধাশীল। বিমানের খাবার আমার কাছে পাবে 10-এ 9। খাবার নিয়ে যখন এত কথা হচ্ছে, তাহলে এই বিষয়ক একটা জিনিস আপনাদের দেখাই। বিমানে যেহেতু অনেকের মোশন সিকনেস হয়, ধরুন কোনো কারণে আপনার প্রচণ্ড বমি পেল, সেই ক্ষেত্রে ভয়ের কিছুই নেই। আপনাকে বাঁচানোর জন্য রয়েছে ভমিটিং ব্যাগ। আচ্ছা, এই ব্যাগটাও খুব ইম্পর্টেন্ট। কারো যদি হচ্ছে বমি পায়, তখন হচ্ছে গিয়ে সে কিন্তু এটার মধ্যেই হচ্ছে বমি করতে পারবে। তো এখানে ফোল্ড করার কথা বলা আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ডিংও আছে। আবার ধরুন আকাশে 20,000 ফুট উপরে আপনাকে প্রকৃতি ডাক দিল, সেক্ষেত্রে কি করবেন? আপনাকে বাঁচাতে রয়েছে ল্যাভেটরি। জি, ল্যাভেটরি। বিমানের ওয়াশরুম, বাথরুম বা টয়লেটের কেতাবি নামটা হলো ল্যাভেটরি। এর মধ্যে একটা হাই ক্লাস ভাব আছে। আবার একে মর্যাদা দিয়ে বাংলায় ডাকা হয় প্রক্ষালন কক্ষ। আসুন এই বিমানের প্রক্ষালন কক্ষে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এর নামটা যত গর্জিয়াস, সাইজটা ততই ছোট। অতি ছোট্ট একটা রুম, নড়াচড়া করারও জায়গা নাই। তবে এতে রয়েছে বিশাল এক আয়না, এছাড়াও একটা সুন্দর বেসিন এবং খুবই উন্নত মানের কমোড। প্রক্ষালন কক্ষে আসার পর বাঙালির হয়তো খালি বিড়ি টানতে মন চায়, তাই এই বিষয় সংক্রান্ত সতর্কতা বারবার জায়গায় জায়গায় লিখে দেওয়া। আপনাদের দেখানোর জন্যই ওয়াশরুমে ক্যামেরা নিয়ে আসা। আরেকটা মজার জিনিস দেখাই। কমোড ফ্লাশ করার সাথে সাথেই নীল রঙের একটা তরল পদার্থ চারদিক দিয়ে বেরিয়ে গেল আর নিচ থেকে ঢাকনা বন্ধ হয়ে গেল। ওমা, এইটা আবার কি? পানি কই? আপনারা কি জানেন এই তরল পদার্থ কি? জানা থাকলে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাতে পারেন। বিমানের ওয়াশরুম যখন আপনাদের দেখালাম, বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর ওয়াশরুম কেমন সেটার একটা নমুনা দেখিয়ে আনাটা যৌক্তিক মনে করছি। চলুন একটু পেছনে আবার বিমানবন্দরে ফিরে যাই। আমরা আজ সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় যাচ্ছি। বিমানের সিকিউরিটি অত্যন্ত কড়াকড়ি হওয়ায় একমাত্র ওয়াশরুম ছাড়া টেকনিক্যালি অন্য কোথাও ক্যামেরা বের করা যাচ্ছিল না। আর আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনাদের দেখানোর জন্য বৈধ উপায় বিমানবন্দরের কিছু ফুটেজ বের করার চেষ্টা করছিলাম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর বেশ অনেকটাই উন্নতি হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পেয়ে বেশ ভালোই লাগলো।
এয়ারপোর্টের নিজস্ব ওয়াশরুম আমার কাছে পাচ্ছে 10-এ 8। যেহেতু নিরাপত্তাজনিত কারণে এয়ারপোর্টের বেশ কিছু জায়গায় ভিডিও করা নিষেধ, তাই আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখান থেকে এয়ারপোর্টের কিছুটা লুক আমি আপনাদের দেখাতে পারবো বা ভিডিও করতে পারবো। সেক্ষেত্রে সহজ সমাধান হলো এয়ারপোর্ট লাউঞ্জ। তখন চোখে পড়ল এয়ার লাউঞ্জের কয়েকটা বিলবোর্ড। এয়ার লাউঞ্জে বিমানবন্দরে খাবার দাবার সহ বেশ কিছু স্পেশাল সুযোগ সুবিধা পাওয়া যায়, তাই চিন্তা করলাম সেখানকার কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে যদি কিছুটা ভিডিও করা যায়। আমরা যারা রেগুলার বিমানবন্দরে ট্রাভেল করি তাদের জন্য আসলে লাউঞ্জ সিস্টেমটা অসাধারণ একটা বিষয়। কেননা প্লেন যদি কোনো কারণে লেট করে বা বেশি সময় নেয়, তো এই সময়টা কিন্তু আপনি এখানে বেশ ভালো মতো সুন্দর করে থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন এবং এয়ারপোর্টে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোরই কিন্তু আরেকটু পরিবর্ধিত রূপ আপনি এখানে পাবেন। যেমন এখানে আপনি কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়া পাচ্ছেন, আপনি এখানে ভালো ওয়াশরুম পাচ্ছেন, আপনি এখানে খুব ভালো ভিউ পাচ্ছেন। তো এই বিষয়টা আসলে অনেকটা ভিআইপি ট্রিটমেন্টের মতো, তো বিষয়টা ভালো। কেউ যদি এটা অ্যাভেল করতে পারেন, মোস্ট ওয়েলকাম, ভালো একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে যে এয়ারপোর্ট লাউঞ্জ রয়েছে সেখানে বেশ কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড বা কার্ড ব্যবহারকারীরা একেবারে বিনামূল্যে ফ্রি বুফে খাবার সহ যাবতীয় সকল সেবা এবং সুযোগ নিতে পারবেন। আমার পেছনে এমটিবির ফুড স্টেশন, এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে খেতে পারবেন। ফুডের মধ্যে যেটা আছে এখানে দেখা যাচ্ছে এটা জুস, দেন কলিজা সিঙ্গারা, এখানে আছে বাফেলো উইংস, তার সাথে এখানে দেখা যাচ্ছে চিকেন শর্মা, তার সাথে হচ্ছে আরও বেশ কিছু আইটেম, ফ্রুটসের আইটেম, কুকিজ, টি স্টেশন, কফি স্টেশন, সুন্দর। আর যদি আপনারা ক্রেডিট কার্ড বা অন্য কোনো অফার ছাড়া টাকা দিয়ে খাবার খেতে চান, সেক্ষেত্রে জনপ্রতি প্রায় 1000 টাকার মতো খরচ পড়ে। এটা আসলে বেশ ব্যয়বহুল। এত টাকা খরচ করার মতো কোনো প্রয়োজন আমি দেখি না। তার চেয়ে বরং আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, একটু কাস্টমার কেয়ারে ফোন দিয়ে চেক করে দেখুন তার কোনো অফার বিমানবন্দরে বর্তমানে চলছে কিনা। জাস্ট এয়ার ট্রাভেল করার সময় কার্ডটা সাথে করে নিয়ে আসবেন, কার্ড শো করে নিজে এবং আপনার একজন সহযাত্রীকে নিয়ে একেবারে বিনা খরচে ফ্রি বুফে খাবার সহ যাবতীয় সকল সেবা এবং সুযোগ সুবিধা উপভোগ করবেন। মজার বিষয় হলো, বিমান থেকে নামার পর বেশ কয়েকজন যাত্রীর সাথে আমি কথা বলেছিলাম। অনেকের সাথেই তখনই ক্রেডিট কার্ড ছিল এবং সেটা দিয়ে তারা ফ্রিও খেতে পারতেন, কিন্তু বিষয়টি না জানার কারণে তারা অনেকেই এই সুযোগগুলো উপভোগ করতে পারেননি। আচ্ছা, লাউঞ্জের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এখানে বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবো এবং সবচেয়ে বেস্ট যে ভিউটা সেটা কিন্তু আমি পাবো এখান থেকে। কারণ আমি এখন আছি দোতলায়, দোতলা থেকে আলটিমেটলি এয়ারপোর্টের সবচেয়ে ভালো ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে, আমরা যেখানে সৈয়দপুরে আছি আর কি। যাই হোক, এবং এই যে আমাদের যে বিমান চলে এসেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, প্লিজ প্লিজ, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি ভাই? রাজু ইসলাম। রাজু ভাই, আচ্ছা, আমি প্লেন দেখতে দেখতে এখন হচ্ছে কফি খাবো। এই যে দেখেন, ভিউটা হচ্ছে দুর্দান্ত, যে মানুষজন আসছে যাচ্ছে। এটাই আমাদের প্লেন, আমরা এখানে একটু পরে উঠবো। আর আমাদের জন্য চলে এসেছে এই এমটিবি লাউঞ্জের কফি। আচ্ছা, একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ম্যান, ওয়াও, ভেরি গুড, খুবই ভালো। আচ্ছা, একেবারে মোটামুটি 5 স্টার হোটেলের মতো ওয়াশরুম বলা যায়। সুন্দর, যথেষ্ট সুন্দর। আচ্ছা, উইমেন ওদিকে না যাই, এই বিষয়টা ভালো। এদিকের এই অংশটা ব্রেস্ট ফিডিং কর্নার, নামাজ পড়ার জন্য এবং ব্রেস্ট ফিডিং কর্নার, দ্যাটস গ্রেট। এটাও খুব ভালো একটা বিষয়। আমাদের আজকের ভ্রমণের বিমান নিয়ে 2-4টা কথা বলাই লাগে। ক্যানাডিয়ান বোমবার্ডিয়া কোম্পানির Q400 সিরিজের এই টার্বোপ্রপ বিমানটি 2020 সালের শেষ দিকে বাংলাদেশ কিনেছিল $106 মিলিয়ন। একই মডেলের 3টি বিমান বাংলাদেশ সংগ্রহ করে।
টাকার হিসেবে এক একটা বিমানের বর্তমান দাম দাঁড়ায় প্রায় 350 কোটি টাকা। এ পথেই 2 কোটি টাকা দামের ভলভো বাসে ঈদে 2300 থেকে 2500 টাকার টিকিটে মাঝে মাঝে আবার সফর করা লাগে। আর রেগুলার সময় বাসের টিকিটের দাম পড়ে প্রায় 1500 টাকা এবং ভ্রমণে 8 থেকে 10 ঘন্টা সময় মিনিমাম লাগে। সাথে তো রয়েছে আরও বেশ কিছু ঝুঁকি ঝামেলা। সেখানে 350 কোটি টাকা দামের বিমানে আমি 2000 টাকার টিকিটে 50 মিনিটে ঢাকায় আসছি এবং সেখান থেকে হেঁটে হেঁটে আধা ঘন্টার মাঝেই বাসায় পৌঁছে যাচ্ছি। বিষয়টা ভাবতেই কেন জানি একটা মহাসুখ আমার অনুভব হচ্ছিল। আচ্ছা, আমাদের এখন ঘন্টায় গতি প্রায় 500 কিলোমিটারের মতো। আমরা 500 কিলোমিটার গতিতে প্রায় বলা চলে যে এখন মেঘের উপর দিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 498, 497। আর কিছুক্ষণের মাঝেই আমরা ইনশাআল্লাহ অবতরণ করতে যাচ্ছি। তো এখন একটু বাম্পি রাইড হচ্ছে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। প্লেনের মধ্যে হালকা যখন আমরা ল্যান্ড করতে যাব তখন কিছুটা বাম্প হওয়াটাই স্বাভাবিক। তো দেখা যাক আমরা কতটুকু সহি সালামতে শেষ পর্যন্ত ল্যান্ড করতে পারি। এই যে আমাদের বিমান প্রায় চলে এসেছে। ঢাকার আকাশে আমরা উড়াউড়ি করছি। একটা বিষয় বলে দিই, বিমান ল্যান্ড করার সময় কোনোভাবেই সিট থেকে ওঠা যাবে না। আপনার সিটের সামনে এরকম একটা সাইন থাকে, এই বিষয়টি খেয়াল করুন। আপনি তখনই সিট থেকে ওঠার অনুমতি পাবেন যখন সিট বেল্ট খোলা চিহ্ন সামনে দেখা যাবে। এই বিষয়গুলো সবার নিরাপত্তার জন্যই ফলো করাটা খুব জরুরি। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর করে ল্যান্ড করলাম। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, নামতে কিছুক্ষণ দেরি আছে। কিন্তু দুঃখের বিষয়, পাইলট, ক্যাবিন ক্রু সবার কথা অমান্য করে অনেকেই হুড়মুড় করে সিট থেকে উঠে গেল। সবার বিমান থেকে এয়ারপোর্ট টার্মিনাল পর্যন্ত কানেক্টিং বাস ধরার তাড়া। আবার অনেকের লাগেজ নেওয়াও বাকি আছে। যাই হোক, নামতে নামতে কয়েকটা দুঃখের কথা বলি। শত শত কোটি টাকার সম্পদের সাথে বেইনসাফি করতে আমরা হয়তো ওস্তাদ। অনেকে খাবার খেয়ে প্লেনের মধ্যে খাবার ফেলছিল, হয়তোবা অনিচ্ছাকৃতভাবেই পড়ে গিয়েছে। কিন্তু সারা প্লেন জুড়ে খাবারের টুকরো দেখে আমার কাছে একটা বিষয় মনে হলো, এক ভুল তো ভাই এত মানুষ করবে না। যে কোনো বিমানে বা প্লেনে উঠে এমন কোনো কষ্টকর অভিজ্ঞতা বা ভালো কোনো অভিজ্ঞতা যদি আপনাদের থাকে, আমাদের সাথে কমেন্ট বক্সে লিখে সবার সাথে শেয়ার করতে পারেন। বিমান থেকে নেমে আমরা সবাই উঠে গেলাম বিমান বাংলাদেশের এয়ারপোর্টের ভেতর যাত্রী পরিবহন বাসে। এই কো বাসটা আমার কাছে অসাধারণ লাগে। আচ্ছা, বিমানের যাত্রী পরিবহনের জন্য নিজস্ব এই বাসটা, এটার নাম খুব সম্ভবত কো বাস। এখানে আমরা মোটামুটি সবাই এসেছি লাগেজপত্র নিয়ে। আমরা যাচ্ছি আমাদের ডোমেস্টিক টার্মিনালের দিকে। আর পেছনে যদি আপনাদেরকে দেখাই, এই যে দূরে দেখা যাচ্ছে একটা ট্রাক্টর। এই ট্রাক্টর কিন্তু টো করে আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো নিয়ে আসছে। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ফিরতে ফিরতে কিভাবে কম খরচে আপনি প্লেনের টিকিট কাটতে পারবেন তার উপায়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ব্যবসা করা সবগুলো এয়ারলাইন্সের টিকিট আপনি তাদের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস থেকে সরাসরি নিজেই কাটতে পারবেন। কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো কিছুর দরকার পড়বে না। বিকাশ, নগদ দিয়ে টিকিটের দাম সহজেই পরিশোধ করতে পারবেন। একেবারেই সহজ কাজ। যারা জীবনে একবার হলেও অল্প খরচে প্লেন ভ্রমণ করতে চান বা আমার মতো 2000 টাকার মাঝে বিমান ভ্রমণ করতে চান, তারা এই বিষয়টি খেয়াল করুন। বিমানে কম খরচে টিকিট কাটার 1 নম্বর টিপস হচ্ছে, সাধারণত ভ্রমণের যত দিন আগ থেকে সম্ভব তার আগেই টিকিট কাটবেন। তাহলে টিকিটের দাম তত কম পড়বে। যত দেরি করে টিকিট কাটবেন, টিকিটের দাম বেশি পড়বে। প্রতি বছর ঈদ এবং বড় বড় বন্ধ বা সরকারি ছুটির আগে পরে দেখা যায় প্লেনের একমুখী টিকিটের চাহিদা খুব বেড়ে যায়। তাই বিভিন্ন কোম্পানি অতিরিক্ত ফ্লাইট সেই পথে দিতে বাধ্য হয়।
কিন্তু ফিরতি পথে এত ফেরার যাত্রী না থাকায় প্লেন বলতে গেলে ফাঁকাই আসে। তাই তখন ফিরতি পথে টিকিটের দামটা অসম্ভব কমে যায়। আরেকটা বিষয় বলে দেই, প্লেনের ভাড়া কিন্তু কোনো ফিক্সড বিষয় না, যাত্রীর চাহিদার উপর ভিত্তি করে দাম বাড়ে এবং কমে। যাত্রীর চাহিদা বেড়ে গেলে একই পথে এই 2,000 টাকার টিকিটের দাম 10,000 টাকাও অনেক সময় হয়ে যায়। যেমন আমি আমার টিকিট ঈদের কিছুদিন আগে সৈয়দপুর টু ঢাকা 2,000 টাকার মাঝেই কেটেছিলাম। আবার ঈদের পর ঢাকা টু সৈয়দপুরে যাত্রী চাহিদা কম থাকার কারণে 2200-2300 টাকার মাঝেই অ্যাভেলেবল প্লেনের টিকিট পাওয়া যাচ্ছিল। সস্তায় টিকিট কাটতে চাইলে যতগুলো উড়োজাহাজ কোম্পানির অ্যাপ আছে সবগুলো আপনারা চেক করতে পারেন, এবং বিশ্বস্ত প্রতিষ্ঠিত থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটও চাইলে আপনারা চেক করতে পারেন। একটু সময় নিয়ে বেশ কয়েকদিন ধরে ট্রাই করলে অবশ্যই এমন ভালো কোনো না কোনো ডিল আপনি পেয়ে যাবেন। মানে এভাবে একটু প্ল্যান করে টিকিট কাটলে আপনি কম খরচে বা বাসের সমান ভাড়ায় বলতে গেলে প্লেনের টিকিট পাবেন। অনেকে এই বিষয়টি না জানার কারণে অল্প খরচে অসাধারণ একটা আকাশ যাত্রার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন। তারপরও বিমান এবং টিকিট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন। আমার সে প্রশ্নের উত্তর জানা থাকলে আমি অবশ্যই চেষ্টা করব তার উত্তর আপনাদের দেবার জন্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালে। আমার সাথে আমি একটা হ্যান্ড ব্যাগ রাখতে পেরেছিলাম, কিন্তু আমার আরেকটা ব্যাগ ওজন বেশি হবার কারণে বিমানের কার্গোতে দিতে হয়েছিল। 20 কেজি পর্যন্ত মালামাল আপনি প্রতিটি টিকিটের সাথে বহন করতে পারবেন। এই যে আমার লাগেজ কাম ব্যাগ চলে এসেছে, এখন এয়ারপোর্ট থেকে বের হবার পালা। আমাদের আজকের 2,000 টাকার মাঝে বিমান ভ্রমণের এই ভিডিও আপনাদের কেমন লাগলো, ভালো মন্দ সবকিছু আমাদের লিখে জানাতে পারেন। বিমান বা আকাশ ভ্রমণ নিয়ে আপনার ভালো মন্দ অভিজ্ঞতা আমাদের সকলের সাথে শেয়ার করুন, তাতে সকলেই উপকৃত হবে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের যে সফর সেটা শেষ করলাম। আমরা সৈয়দপুর থেকে মানে রংপুর থেকে আমরা সৈয়দপুর গিয়েছিলাম, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি, এবং আমরা এখন অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা আমার ঠিক পেছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেটা ইন্টারন্যাশনাল টার্মিনাল সেটা। আর আমরা কিন্তু নেমেছিলাম ডোমেস্টিক টার্মিনালে। লম্বা এই ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন। আসসালামু আলাইকুম। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন and hit the bell icon